এসপিএস একাডেমি হিস্ট্রি অনলাইন ক্লাসে আমি আবার সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই অবগত আছো, এই চ্যানেলে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে নিয়ে নিয়মিত আলোচনা করে থাকি। 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সকল ছাত্রছাত্রীদের জন্য তোমাদের চ্যাপ্টার 3 থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো অবশিল্পায়ন কি। এই অবশিল্পায়ন বাংলার অর্থনীতিতে বা তথা ভারতের অর্থনীতিতে কি প্রভাব ফেলেছিল, অর্থাৎ অবশিল্পায়নের অর্থনৈতিক প্রভাব কি পড়েছিল ভারতবর্ষের উপর, সেটা নিয়ে আজকে আমি আলোকপাত করার চেষ্টা করব। আশা করি তোমরা সকলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলি ফলো করছো এবং সেখান থেকে তোমরা যথেষ্ট উপকৃত হচ্ছ। আর অবশ্যই এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমি নিশ্চিত যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে অবশিল্পায়নের কি অর্থনৈতিক প্রভাব ভারতবর্ষের উপর পড়েছিল সে সম্পর্কে তোমরা একটা স্পষ্ট ধারণা লাভ করতে শুরু করবে। এবং অবশ্যই আমার সমস্ত ভিডিও পাওয়ার জন্য উপরে দেওয়া আই বাটনে তোমরা ক্লিক করতে পারো অথবা নিচে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকেও তোমরা এই সম্পর্কে আমার ভিডিওগুলি দেখতে পারবে। যাই হোক, সরাসরি আলোচনায় আসছি। আজকের আমার আলোচনা হচ্ছে অবশিল্পায়ন বলতে কি বোঝো, অবশিল্পায়নের অর্থনৈতিক ফলাফল কি হয়েছিল। প্রথমেই আমাদের জানতে হবে যে অবশিল্পায়ন কি। অবশিল্পায়ন কথার স্বাভাবিক অর্থ, সাধারণ অর্থ হচ্ছে শিল্পের অবনতি। শিল্পায়ন বলতে যদি শিল্পের অগ্রগতিকে বোঝায় তাহলে অবশ্যই অবশিল্পায়ন বলতে শিল্পের অবনতিকে বোঝায়। আমরা এই অবশিল্পায়নের সংজ্ঞা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ভারতে ব্রিটিশ শাসনের প্রারম্ভিক লগ্ন থেকে আর্থিক শোষণের যে নীতি গ্রহণ করা হয় তার ফলে ভারতীয় কুটির শিল্প ধ্বংসপ্রাপ্ত হয়। শিল্পের অবনতি বা অধঃপতনের এই ঘটনাকেই অবশিল্পায়ন বলা হয়। ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসন শুরু হচ্ছে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করার পর বাংলায় যে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটেছিল, যার সূত্র ধরে পরবর্তীকালে বাংলা সহ ভারতবর্ষের অন্যান্য প্রান্তে ব্রিটিশ শাসন ছড়িয়ে পড়েছিল। এই পলাশির যুদ্ধের পরে পরেই ভারতবর্ষের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আর্থিক ক্ষেত্রে যে ব্রিটিশ কোম্পানি বা ইংরেজরা যে আর্থিক শোষণের নীতি গ্রহণ করেছিল তার ফলে ভারতবর্ষের যে চিরাচরিত কুটির শিল্পগুলি ছিল সেই শিল্পগুলি ক্রমশ অবক্ষয় থেকে ধ্বংসের দিকে আগিয়ে গিয়েছিল। এই যে শিল্পের অধঃপতন, ভারতীয় কুটির শিল্পের অধঃপতন, এটাকেই সাধারণভাবে অবশিল্পায়ন বলা হয়। এই অবশিল্পায়নের ফলে ভারতে ইংল্যান্ডের কারখানার তৈরি পণ্যের বাজারে পরিণত হয়। সব্যসাচী ভট্টাচার্যের মতে জাতীয় আয়ে কৃষিজ অবদান বৃদ্ধি ও শিল্পজাত অবদান কমে যাওয়াকে অবশিল্পায়ন রূপে ব্যাখ্যা করা যায়। আবার একজন বিখ্যাত অর্থনৈতিক ঐতিহাসিক যার নাম হচ্ছে সব্যসাচী ভট্টাচার্য, তিনি বলছেন, তিনি এই অবশিল্পায়নটাকে কিভাবে ব্যাখ্যা করছেন। তিনি অবশিল্পায়নটাকে ব্যাখ্যা করছেন যে জাতীয় আয়ে কৃষিজ অবদান বৃদ্ধি এবং শিল্পের অবদান কমে আসছে। মানে দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, অর্থনীতির গতিকে সচল রাখার ক্ষেত্রে কৃষির অবদানটা অনেক বেশি হয়ে যাচ্ছে শিল্পের তুলনায়। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই শিল্পের অবনতি ঘটেছে বা অবশিল্পায়ন ঘটেছে বলা যায়। আর এই অবশিল্পায়নের ফলেই ভারতবর্ষের কুটির শিল্পকে ধ্বংস করে দিয়ে ইংল্যান্ডের বাজারে বা কলকারখানায় তৈরি করা যে সমস্ত জিনিসপত্র তার বাজার কিন্তু আস্তে আস্তে এদেশে ছেয়ে যাচ্ছে। ভারতবর্ষের কুটির শিল্পের বাজার ধ্বংস হচ্ছে আর ইংল্যান্ডের কলকারখানাজাত উৎপাদিত দ্রব্যের বাজার বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাটাকেই কিন্তু
অবশিল্পায়ন বলা হচ্ছে। যদিও অনেক গবেষক আছেন তারা আবার এই অবশিল্পায়ন তত্ত্বটাকে সরাসরি গ্রহণ করতে রাজি নন। মার্কিন গবেষক মরিস বিষয়টিকে কল্প কাহিনী মনে করেন। মানে মরিস একজন বিখ্যাত মার্কিন লেখক। তিনি বলছেন না না, অবশিল্পায়ন সে অর্থে ভারতবর্ষে ঘটেনি, এটা একটা কল্প কাহিনী, এটি একটি কল্পনার অবতারণা করা হয়েছে। অবশিল্পায়ন তত্ত্বকে তিনি স্বীকার করেননি। কিন্তু জাপানি ঐতিহাসিক তোরু মাতসুই ও ভারতীয় ঐতিহাসিক বিপানচন্দ্র সংখ্যা তত্ত্ব দিয়ে অবশিল্পায়নের প্রমাণ করেছেন। রজনীপাম দত্ত, নরেন্দ্র কৃষ্ণ সিংহ, অমিয় বাগচি প্রমুখরা অবশিল্পায়নের বিভিন্ন কারণ চিহ্নিত করেছেন। মরিস যতই বলুক অবশিল্পায়ন ঘটেনি, এটি ছিল একটি কল্প কাহিনী, তাহলেও কিন্তু অনেক গবেষক, অনেক লেখক তারা কিন্তু এই অবশিল্পায়ন তত্ত্বকে সমর্থন করেছেন। তোরু মাতসুই যিনি জাপানি ঐতিহাসিক, বিপানচন্দ্র, রজনীপাম দত্ত, নরেন্দ্র কৃষ্ণ সিংহ, অমিয় বাগচি প্রমুখ লেখকরা কিন্তু এই অবশিল্পায়ন তত্ত্বের সমর্থন করেছেন। তো এই যে অবশিল্পায়ন ঘটলো, অর্থাৎ অবশিল্পায়নের ফলে ভারতবর্ষের যে চিরাচরিত কুটির শিল্প সেটা ধ্বংস হয়ে গেল, এবং কুটির শিল্প ক্রম ধ্বংস হয়ে যাওয়ার ফলে ভারতবর্ষের বাজারে ইংল্যান্ডে দ্রব্য আসতে শুরু করলো। বিভিন্ন কারণে এই কুটির শিল্প ধ্বংস হয়েছিল বা এই অবশিল্পায়ন ঘটেছিল। কিন্তু এই অবশিল্পায়নের ফল কিন্তু বাংলা তথা ভারতবর্ষ অর্থনীতির উপর বিরাট আকারে পড়েছিল। আমি এরপর সেই ফলগুলি সম্পর্কেই আলোকপাত করার চেষ্টা করব। অবশিল্পায়নের প্রভাবের মধ্যে বা ফলাফলের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটি হলো কর্মহীনতা। এক্ষেত্রে যেটা উল্লেখ করা হয়, অবশিল্পায়নের ফলে ভারতের চিরাচরিত হস্তশিল্প এবং কারিগরি শ্রেণী কাজ হারিয়ে বেকার সমস্যার সম্মুখীন হয়ে পড়ে, এবং সেই বেকারত্ব থেকে মুক্তির জন্য তাদের পৈতৃক কাজ ছেড়ে অন্য জীবিকা গ্রহণ করতে হয়। তাহলে এই যে অবশিল্পায়ন ঘটছে, এর সর্বপ্রথম কারণ মানে ফলাফল হলো কর্মহীনতা। অর্থাৎ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ, ধরো কেউ তাঁত বুনছে, কেউ অন্য কোনো কাজ করছে, তো এই যে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আস্তে আস্তে যখন সেই শিল্পের উৎপাদিত দ্রব্যের বাজার কমে আসছে, উৎপাদন যখন বিক্রি কমে যাচ্ছে, আস্তে আস্তে উৎপাদনে ঘাটতি দেখা দিতে দিতে কিন্তু এই শিল্পগুলো ক্রমশ পতনের দিকে ধাবিত হচ্ছে। তো এই যে চিরাচরিত এই শিল্পের সঙ্গে দীর্ঘদিন ধরে পূর্বপুরুষের যে ব্যবসা, যে কাজ তারা দীর্ঘদিন ধরে করে আসছে, সেটা আস্তে আস্তে যখন তাদের কাছ থেকে চাহিদা কমে যাচ্ছে, তখন তারা কিন্তু সেই কাজ থেকে সরে এসে জীবিকার সন্ধানে রোজগার করার জন্য তারা কিন্তু অন্য পেশাকে বেছে নিচ্ছে। অনেক ক্ষেত্রে পাচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু তারা অন্য পেশার সুযোগও পাচ্ছে না, যার ফলে এই যে অবশিল্পায়ন ঘটে যায়, মানে অবশিল্পায়নের ফলে বিপুল পরিমাণ কর্মহীন মানুষের কিন্তু আবির্ভাব ঘটছে। তাই অবশিল্পায়নের একটি প্রত্যক্ষ ফল হলো কর্মহীনতা। দীর্ঘদিন ধরে চিরাচরিত একই কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ কাজ হারিয়ে ফেলছে। এর দ্বিতীয় প্রভাব হলো কুটির শিল্পের ধ্বংস সাধন। অবশিল্পায়নের ফলে কুটির শিল্প ধ্বংস সাধন হয়, যন্ত্রচালিত কলকারখানা গড়ে ওঠে, কিন্তু ভারতে তা না ঘটায় কুটির শিল্পরা চরম দুর্দশার মুখে পড়ে। বলা হচ্ছে যে কুটির শিল্পটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, যন্ত্রচালিত বিভিন্ন কলকারখানা কিন্তু গড়ে উঠছে, কিন্তু সেই কলকারখানাগুলি কোথায় গড়ে উঠছে? ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশে। তারপরে কুটির শিল্প এখানে ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু কলকারখানা গড়ে উঠছে ইংল্যান্ডে, অন্যান্য দেশে। যার ফলে কি হচ্ছে, এই কুটির শিল্প ধ্বংস হয়ে যাওয়ার ফলে যারা কুটির শিল্পের কাজের সঙ্গে যুক্ত ছিল তারা কিন্তু এই কলকারখানায় তারা কিন্তু সুযোগ পাচ্ছে না, যার ফলে কিন্তু এই কুটির শিল্পগুলো অবনমন, কুটির শিল্পগুলোর ধ্বংস কিন্তু এই অবশিল্পায়নের একটি গুরুত্বপূর্ণ কারণ।
তিন নম্বর প্রভাব হিসাবে বলা হচ্ছে নগর জীবনের অবক্ষয়। অবশিল্পায়নের তৃতীয় প্রভাব বলা হচ্ছে নগর জীবনের অবক্ষয়। অবশিল্পায়নের ফলে ভারতে প্রাচীন ও সমৃদ্ধ শহরগুলির অবক্ষয় শুরু হয়। অষ্টাদশ শতকে ঢাকা, মুর্শিদাবাদ, সুরাট, মুসলিপট্টম, তাঞ্জোর প্রভৃতি ছিল শিল্প সমৃদ্ধ ঘন বসতিপূর্ণ নগর। শিল্প বাণিজ্য ধ্বংসের ফলে এসব নগর ক্রমে জনবিরল হতে থাকে এবং নগরের অবক্ষয় শুরু হয়। মানে এই যে নগরের কথা বলা হচ্ছে, যে এই এক সময় যে নগরগুলি কুটির শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, সেই সময়কালে উল্লেখযোগ্য নগর ঢাকা, মুর্শিদাবাদ, সুরাট, মুসলিপট্টনম, এই সমস্ত নগরগুলো কুটির শিল্পজাত দ্রব্যকে বিক্রি করার জন্য বাজার হিসাবে বিপুল আকারে কিন্তু দীর্ঘদিন ধরে তাদের ভূমিকা রেখে আসছিল। এবং যখন এই কুটির শিল্পগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল, বিক্রির বাজারটাও কিন্তু নষ্ট হয়ে গেল। ফলে কুটির শিল্পকে কেন্দ্র করে যে সমস্ত নগরগুলো গড়ে উঠেছিল, সেই নগর জীবনে কিন্তু ক্রমে অবক্ষয় নেমে এলো, বা নগর জীবনের কিন্তু ধ্বংস ক্রমে সামনের দিকে আগিয়ে এলো। কাজেই এই অবশিল্পায়নের একটি গুরুত্বপূর্ণ প্রভাব হলো নগর জীবনের অবক্ষয়। অবশিল্পায়নের পরবর্তী প্রভাব হিসাবে মনে করা হয় যে কাঁচামাল সরবরাহের দেশে ভারতবর্ষ পরিণত হচ্ছে। যে ভারতবর্ষ বলা হচ্ছে অবশিল্পায়নের ফলে ভারতবর্ষ একটি কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত হয়। এখানকার কাঁচামাল সস্তায় ক্রয় করে ইংরেজ বণিকরা ইংল্যান্ডে রপ্তানি করতে থাকে, যার ফলে ভারত থেকে কাঁচা রেশম, নীল, কাঁচা তুলা প্রভৃতি কাঁচামাল সংগ্রহ করে মুনাফার শীর্ষে পৌঁছায় ইংরেজরা। মানে বিষয়টা কি, যে কাঁচামালগুলো একসময় এখানকার কুটির শিল্পীরা ব্যবহার করত বিভিন্ন দ্রব্য উৎপাদন করার ক্ষেত্রে, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে ভারতবর্ষকে একটি কাঁচামাল সরবরাহ করার দেশে পরিণত করা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে ইংরেজরা তাদের দেশের বস্ত্র শিল্পকে আরো উন্নত করার জন্য, বস্ত্র শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধি করার জন্য ভারতবর্ষ থেকে কম পয়সায় কাঁচা তুলো, রেশম, নীল এই সমস্ত বস্তুগুলো তারা কিন্তু তাদের দেশে রপ্তানি করত। এই যে ভারতবর্ষ থেকে বিপুল পরিমাণ কাঁচামাল কম পয়সায় তারা তাদের দেশে নিয়ে চলে যেত, এর ফলে তাদের মুনাফা প্রচুর পরিমাণে বেড়ে যেত। অথচ যারা কাঁচামাল উৎপাদন করছে ভারতীয়রা, তারা কিন্তু যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতো। কাজেই সেই দৃষ্টিভঙ্গি থেকে বলা যায় যে ভারতবর্ষ যে একসময় উৎপাদিত দ্রব্য রপ্তানি করত, তারা কিন্তু উৎপাদিত দ্রব্য রপ্তানি করার পরিবর্তে তারা কিন্তু কাঁচামাল সরবরাহ করতে, কাঁচামাল রপ্তানি করার দেশে তারা কিন্তু পরিণত হয়েছিল। অবশিল্পায়নের অপর একটি গুরুত্বপূর্ণ ফলাফল হলো কৃষির উপর চাপ বৃদ্ধি। এক্ষেত্রে কি বলা হচ্ছে যে অবশিল্পায়নের ফলে কর্মহীন শিল্পী ও কারিগররা কাজ হারিয়ে বিকল্প কর্মসংস্থান হিসাবে কৃষিক্ষেত্রে ভিড় জমায়, যার ফলে কৃষি জমির অনুপাত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে তাদের জীবিকা নির্বাহের প্রচন্ড দুর্দশা দেখা দেয়। ফলে দেশের কৃষিজীবী ভূমিহীন কৃষকদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে এই যে অবশিল্পায়ন ঘটলো, শিল্পের যে অবনমন ঘটলো, এর ফলে একটি গুরুত্বপূর্ণ প্রভাব হলো যে কৃষির উপর চাপ বৃদ্ধি। ধরো কোন একটা এলাকায় 100 জন লোক আছে ধরে নিলাম, তার মধ্যে 50 জন শিল্প কারখানায় উৎপাদন করে শ্রমিক হিসেবে কাজ করে, 50 জন কৃষি উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত। যখন শিল্প উৎপাদন ব্যবস্থাটা ক্রমে অবনতি করছে, বন্ধ হয়ে যাচ্ছে, তখন ওই লোকগুলোকে বিকল্প জীবিকার সন্ধান করতে হচ্ছে বেঁচে থাকার জন্য। তো বিকল্প জীবিকা হিসাবে যেহেতু কৃষি শিল্পের অবক্ষয় ঘটে গেছে, তারা কিন্তু বিকল্প জীবিকা হিসাবে তারা কিন্তু কৃষিটাকে বেছে নিচ্ছে। তাহলে এই যে কৃষিতে যে 50 জন কৃষি থেকে জীবিকা নির্বাহ করত,
সেখানে যখন এই 100 জন মানুষ এসে যোগ দিচ্ছে, তখন কিন্তু কৃষি উৎপাদন ব্যবস্থার উপর একটা বিরাট আকারে চাপ সৃষ্টি হচ্ছে। তখন দেখা যাচ্ছে বহু মানুষ কি হচ্ছে, সেই কৃষি উৎপাদন ব্যবস্থার সঙ্গে যখন অনুপাতটা মিলছে না, কৃষি থেকে 50 জন মানুষের জীবিকার সংস্থান করা যায়, যখন সেখানে 100 জন মানুষ এসে যোগ দিচ্ছে, যার ফলে কৃষি থেকে কিন্তু নিয়মিত সংস্থান সম্ভব হচ্ছে না। এবং এই কৃষি থেকে নিয়মিত উৎপাদনের ফলে, নিয়মিত জীবিকার সন্তান না হওয়ার ফলে প্রচুর মানুষ কিন্তু ভূমিহীন কৃষকে তারা পরিণত হচ্ছে। তাদের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি প্রাপ্ত করছে। কাজেই অবশিল্পায়নের একটি গুরুত্বপূর্ণ প্রভাব হলো কৃষির উপর চাপ। শিল্পের পরিবর্তে কৃষির উপর চাপটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অবশিল্পায়নের অপর একটি গুরুত্বপূর্ণ প্রভাব হিসাবে দেখা যাচ্ছে যে গ্রামীণ অর্থনীতিতে ভাঙন। এক্ষেত্রে কি বলা হচ্ছে না, অবশিল্পায়নের ফলে ভারতের গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়ে, যার ফলে গ্রামগুলির দরিদ্রতা বৃদ্ধি পেলে সেখানে অর্থনৈতিক সমস্যায় জর্জরিত হয়ে প্রাণে বেঁচে থাকার তাগিদে কৃষিকে ঘৃণার ছলে মনে প্রাণে বেছে নিয়ে বিশাল বহুল জীবন থেকে ন্যূনতম জীবনকে পাথেয় করে নেয়। মানে বিষয়টা কি না, গ্রামীণ যে অর্থনীতি একটা বেশ সচ্ছল ছিল, এক সময় মানুষ সেখান থেকে কুটির শিল্প থেকে বিভিন্ন উৎপাদন করত, তাদের মনের মধ্যে অনেক বড় বাসনা ছিল যে আমরা এখান থেকে এই শিল্প থেকে এই করব, এখান থেকে এই উন্নতি করব। কিন্তু যখন গ্রামের এই কুটির শিল্পগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তারা কিন্তু ইচ্ছা নেই অনিচ্ছাকৃত ভাবেও কিন্তু তারা কিন্তু কৃষি কাজ করতে বাধ্য হচ্ছে, যার ফলে গ্রামীণ অর্থনীতির যে ব্যালেন্স, গ্রামীণ অর্থনীতির যে কাঠামো, সেই কাঠামোটা কিন্তু ভেঙে যাচ্ছে। মানুষের জীবনে বিশাল চাহিদার তুলনায়, বিশাল স্বপ্ন থেকে সে কিন্তু তুচ্ছভাবে কিছু করার নেই বাধ্য হয়ে সে কিন্তু এই কৃষিকাজ গ্রহণ করে তার ন্যূনতম জীবন যাপন করার চিন্তাধারা গ্রহণ করছে। এইভাবে গ্রামীণ অর্থনীতি কিন্তু ব্যাপক হারে কিন্তু ভেঙে যাচ্ছে। এই অবশিল্পায়নের অপর একটি গুরুত্বপূর্ণ প্রভাব হলো দারিদ্রতা বৃদ্ধি। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব দারিদ্রতা বৃদ্ধি। শিল্প বাণিজ্য ধ্বংসের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস হলে ভারত একটি দরিদ্র দেশে পরিণত হয়। অবশিল্পায়নের ফলে একদিকে যেমন ভারতের অর্থনীতি রক্তশূন্য হয়ে পড়ে, অন্যদিকে তেমনি দারিদ্রতা বৃদ্ধি পায়। তাই দারিদ্র, দুর্ভিক্ষ ও মহামারী ভারতীয় জীবনের নিত্য সঙ্গী হয়ে পড়ে। তাহলে কুটির শিল্পগুলি ধ্বংসের ফলে, অবশিল্পায়নের ফলে একটি মারাত্মক প্রভাব ঘটছে দারিদ্রতা বৃদ্ধি। এইগুলি ধ্বংস হয়ে যাওয়ার ফলে ভারত ক্রমশ দরিদ্র, আর্থিক দিক থেকে দুর্বল দেশে পরিণত হচ্ছে। যে ভারতবর্ষ ইংরেজরা আসার আগে আর্থিক দিক থেকে একটা সমৃদ্ধশালী ছিল, অন্যান্য দেশের বণিকরা এখানে বাণিজ্য করত, আরবীয় বণিকদের মাধ্যমে বাণিজ্য চলতো, ভারতবর্ষ আর্থিক দিক থেকে একটা শক্তিশালী ছিল। সেই প্রাচীন যুগ থেকে যদি দেখা যায়, ভারতের মসলিন বস্ত্রের চাহিদা কিন্তু প্রাচীন রোমেও কিন্তু লক্ষ্য করা যেত। কিন্তু এই যে আস্তে আস্তে ইংরেজরা আসার ফলে এই যে ভারতবর্ষের কুটির শিল্পগুলি ভেঙে পড়ছে, যার ফলে কিন্তু ভারতবর্ষ আস্তে আস্তে আর্থিক দিক থেকে দরিদ্র হয়ে পড়ছে। এখানকার মানুষের মধ্যে দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে। ইংরেজরা এখান থেকে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন উপায়ে তাদের দেশে নিয়ে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু ব্যাপক সংখ্যক মানুষ দারিদ্রতাকে সঙ্গী করে দুর্ভিক্ষ, মহামারীর কবলে পড়ছে। এর পরবর্তীকালে যে দেখা যাচ্ছে 1770 খ্রিস্টাব্দে যে ভারতবর্ষে যে বাংলায় যে বিরাট দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে, এই ধরনের অনেক দুর্ভিক্ষ আস্তে আস্তে কিন্তু এই দারিদ্রতার জন্যই কিন্তু ঘটতে শুরু করেছে। মানুষের মধ্যে যে ন্যূনতম ইনকাম ছিল, তারা যেভাবে তাদের জীবিকা নির্বাহ করত সেটা কিন্তু করতে পারছে না। ভারতবর্ষের অর্থ বিদেশে চলে যাচ্ছে। এই বিষয়টির জন্যই মানুষের দারিদ্রতা প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। দারিদ্রতাকে নিত্য সঙ্গী করে মানুষকে জীবন অতিবাহিত করতে হচ্ছে। তাহলে এই যে
অবশিল্পায়নের ফলাফল বলা হলো, এই ফলাফল প্রসঙ্গে বলা যায়, উপসংহারে একটি কথা বলা যায় যে অবশিল্পায়নকে অনেক ঐতিহাসিক ও গবেষকরা সমালোচনা করে অলীক কল্পনা করে আখ্যা দিয়েছেন। ডক্টর বিপিনচন্দ্র, তপন রায় চৌধুরী প্রমুখরা মনে করেন অবশিল্পায়ন একটি বাস্তব ঘটনা, যা ভারতবাসীকে দুঃখ দুর্দশার অতল গ্রহরে নিক্ষেপ করেছিল। অনেক গবেষক বলছেন, অনেক সমালোচক বলছেন, না না, অবশিল্পায়নকে যেভাবে দেখানো হচ্ছে, যেভাবে ভারতবর্ষের কুটির শিল্প পতন ঘটেছিল, যেভাবে দেখানো হচ্ছে সেটা কিন্তু বাস্তব নয়, এটা অনেক কল্পনা। তাহলেও কিন্তু অনেক ভারতীয় গবেষক বিপিনচন্দ্র, তপন রায় চৌধুরী এরা কিন্তু প্রমাণ করার চেষ্টা করেছেন যে না, অবশিল্পায়ন অবশ্যই ভারতবর্ষ হয়েছিল এবং এই অবশিল্পায়নের ফলে মানুষ কিন্তু দুর্দশার অতল গ্রহরে নিমজ্জিত হয়েছিল। যাই হোক, অবশিল্পায়ন সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক বিস্তারিত, যারা বলছেন যে কেন হয়নি তারা বিভিন্ন তথ্য যুক্তি দিয়েছেন, কিন্তু যখন দ্বাদশ শ্রেণীর পাঠ্য আমরা পড়ব, তোমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে তোমাদের প্রশ্নের সর্বোচ্চ মান হচ্ছে 8। অতএব এই 8 নম্বরের মধ্যেই কিন্তু তোমাদের বিষয়টিকে শেষ করতে হবে, অর্থাৎ খুব বড় ডিটেলসে ব্যাপক আকারে কিন্তু লিখতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে, যে কারণে তোমাদের যেটুকু প্রয়োজনীয় অবশিল্পায়ন কি, অবশিল্পায়নের ফলাফল কি, সেই প্রসঙ্গে পয়েন্ট ধরে ধরে এগুলিকে আলোচনা করা হলো। যাই হোক, আশা করি যারা এই ক্লাসটি করেছো তারা অবশ্যই এখান থেকে উপকৃত হয়েছো এবং বারে বারে আমি তোমাদেরকে বলতে চাইছি, তোমরা অবশ্যই এই বিটিএস একাডেমির সঙ্গে থাকো, এই অনলাইন চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো, এই একাডেমির সঙ্গে তোমরা যুক্ত হও, তাহলে তোমরা অবশ্যই ইতিহাস সম্পর্কে তোমাদের ধারণা অনেক স্বচ্ছ হবে। ইতিহাস যে কোনো বোরিং বিষয় নয়, ইতিহাস পড়তে যে কষ্ট হয়, ইতিহাস বুঝতে পারা যায় না, এই জায়গাগুলো থেকে আশা করি অনেকটা ক্লিয়ার আমি তোমাদের করতে পারছি প্রতিটা ক্লাসে। তোমরা নিয়মিত ক্লাসগুলো করো, অবশ্যই এ সম্পর্কে তোমরা আরো অনেক উপকার পাবে এবং অবশ্যই এই ক্লাসের সঙ্গেই পরবর্তীকালে তোমাদের লাইভ ক্লাস, মক টেস্ট, এমসিকিউ প্রশ্ন উত্তর সমস্ত কিছু কিন্তু আলোচনা কিন্তু হবে। অবশ্যই তোমরা এই একাডেমির সঙ্গে যুক্ত হও। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।